সিনেমা সিটি বাংলায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এক্সপ্লেন করব 2024 সালে মুক্তিপ্রাপ্ত মালায়ালাম মুভি আনান্দ শ্রীবালা। সিনেমার কাহিনী শুরু হয় মধ্যরাতে এক পুলিশ স্টেশনে, যেখানে দেখা যায় এক মা বাবা এসেছে তাদের মেয়ে আনন্দির মিসিং রিপোর্ট করতে। কারণ লাস্ট কিছুদিন ধরে আনন্দিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে যে হোস্টেলে থাকতো সেখানে খোঁজ নিয়ে জানা যায় গত একদিন ধরে আনন্দি হোস্টেলে ফেরেনি। তো সবকিছু শুনে সেখানকার পুলিশ অফিসার বলে এই স্টেশনে ফাইল লেখা যাবে না, আপনারা পূর্ব এলাকার বাসিন্দা, সেখানেই রিপোর্ট ফাইল করেন। এরপর আনন্দির বাবা মা পূর্ব দিকের স্টেশনে গিয়ে মিসিং রিপোর্ট ফাইল করে। সেখানের হেড অফিসার সবকিছু শোনার পর বাকি অফিসারদের অর্ডার দেয় লাস্ট 2 দিনে যে সকল অ্যাক্সিডেন্ট হয়েছে সেগুলোর খবর নিতে, আর অ্যাক্সিডেন্টের ভিকটিমদেরও খবর নিতে। কারণ ওনার ধারণা আনন্দি অ্যাক্সিডেন্ট করে থাকতে পারে। তো ইনভেস্টিগেশন শুরু হয়ে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় পরদিন সকালেই পুলিশ অফিসারদের কাছে খবর আসে সমুদ্রের ধারে এক মেয়ের লাশ পাওয়া গিয়েছে। আর লাশের বর্ণনা অনেকটা আনন্দির সাথে মিলে যায়। তো লাশ শনাক্ত করতে আনন্দির বাবা মাকেও নিয়ে আসা হয়। আর আনফরচুনেটলি সেটা আনন্দির মৃতদেহই হয়। আনন্দির এই পরিণতি দেখে তার বাবা মার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তারা পাগলের মতো কাঁদতে শুরু করেন। তো আনন্দি কিভাবে মারা গেল, এই রহস্য উদ্ঘাটন করতেই পুলিশ ইনভেস্টিগেশন শুরু হয়। আর আনন্দির বয়ফ্রেন্ড বিজয়কে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু সারাদিন ধরে জিজ্ঞাসাবাদ করার পরও পুলিশরা বিজয়ের মধ্যে সন্দেহজনক কিছু খুঁজে না পেয়ে তাকে ছেড়ে দেয়। এর মধ্যেই আনন্দির ফ্রেন্ডদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। তারা হোস্টেলেও ইনভেস্টিগেশন করে, কিন্তু কোথাওই কোনো ক্লু পাওয়া যায় না। তাই পুলিশ মোটামুটি কনফার্ম হয়ে যায় যে আনন্দি সুইসাইড করেছে। কিন্তু আনন্দির বাবা মা এই কথা একদমই মানতে নারাজ, কারণ তাদের বিশ্বাস আনন্দি এমন ভুল কাজ কখনো করতে পারে না। কিন্তু পুলিশদেরও কিছু করার ছিল না। আনন্দি সুইসাইড করেনি এমন কোনো তথ্য প্রমাণ না পাওয়ায় তাদের ইনভেস্টিগেশন অফ করে দিতে হয়। আর পুলিশ স্টেশন থেকে ফাইনাল রিপোর্ট দেওয়া হয় যে কোনো কারণে আনন্দি সুইসাইড করেছে। কিন্তু এই কেস এখানেই শেষ হয় না। এরপরে দেখা যায় আনন্দির মৃত্যুর খবর মিডিয়াতে প্রচার করা হচ্ছে। সাথে আনন্দির একটা সিসিটিভি ফুটেজও মিডিয়াতে প্রকাশ করেছে। এরপরে সাধারণ মানুষ আনন্দির সাপোর্টে ক্যান্ডেল মার্চ শুরু করে। আর পুলিশের কাছে ডিমান্ড করে আনন্দির মৃত্যুর রহস্য সমাধান করতে। আর যদি আনন্দি আত্মহত্যা করেও থাকে তাহলে তার কারণ বের করতে। কিন্তু এত কিছুর পরও আনন্দির কেস নতুন করে ওপেন হয় না। মানুষজনও আনন্দিকে ভুলে যেতে শুরু করে। এরপর কাহিনী চলে যায় 6 মাস পর, যেখানে প্রিয়াঙ্কা নামে এক সাংবাদিককে দেখা যায়, যাকে তার সিনিয়র বলে এমন কোনো খবর বা আইডিয়া বের করো যেগুলা মানুষ দেখতে চায়, যাতে চ্যানেলের টিআরপি হাই হয়ে যায়। তো প্রিয়াঙ্কা বলে, তাহলে ম্যাম, আমরা যদি আবার আনন্দের কেসটা নিয়ে কাজ শুরু করি তাহলে কেমন হয়? তার মৃত্যুর তো এখনো একটা রহস্য আছে। আমরা যদি তার মৃত্যুর রহস্য বের করতে পারি তাইলে পাবলিক সেটা দেখবেই, আর আমাদের টিআরপিও বেড়ে যাবে। প্রিয়াঙ্কার আইডিয়া শুনে তার সিনিয়র রাজি হয়ে যায়। এরপর প্রিয়াঙ্কা বলে, কিন্তু এই কাজ করতে আমাদের একজন প্রাইভেট ডিটেকটিভ লাগবে। এরপরে কারান নামে একজনকে দেখা যায়, যে আসলে প্রিয়াঙ্কার বয়ফ্রেন্ড। সে এখন পুলিশ অফিসার হওয়ার জন্য সকল ধরনের প্রস্তুতি নিচ্ছে। যত ধরনের পড়াশোনা করা দরকার আর স্কিল নেওয়া দরকার সবই সে রপ্ত করেছে। এখন শুধু পুলিশ অফিসার হওয়া বাকি। কিন্তু পুলিশের চাকরি পাওয়া পর্যন্ত তো তাকে সার্ভাইভ করতে হবে। তাই সে অন্যান্য জবের জন্য অ্যাপ্লাই করে। এর মধ্যে এক জবের ইন্টারভিউ দিতে চায়। ইন্টারভিউয়ার তাকে তার মায়ের কথা জিজ্ঞেস করে। এদিকে এই কোশ্চিনে কারণ খুব স্ট্রেসে পড়ে যায়, কারণ সে ছোটবেলাতেই তার মাকে হারিয়েছে। আর মায়ের ব্যাপারে সে খুব সেনসিটিভ। সে মাকে নিয়ে কারোর সাথে কথা বলতে পারে না। আর সে সবসময় নিজের মাকে তার সাথে দেখতে পায়। এই সময়েও সে তার মাকে পাশে বসা দেখতে পায়। তো কষ্ট হওয়ার পরও কারণ ইন্টারভিউ শেষ করে। এরপর প্রিয়াঙ্কার সাথে দেখা করতে যায়। প্রিয়াঙ্কা তাকে আনন্দির কেস নিয়ে সব কিছু ডিটেলসে বলে। কারণও অনেক ইন্টারেস্ট দেখায়। তারপর প্রিয়াঙ্কা প্রাইভেট ডিটেকটিভ হিসেবে কারণকেই চুজ করে। তো তাদের ইনভেস্টিগেশন শুরু হয়ে যায়। আর প্রথমেই তারা আনন্দির বাবা মার সাথে কথা বলতে যায়। প্রিয়াঙ্কা তাদের বিভিন্ন কোশ্চিন করতে থাকে যদি কোনো ক্লু পাওয়া যায়। আর অন্যদিকে কারণ আনন্দের কমপ্লেন্ট রিপোর্ট আর পোস্টমর্টেম রিপোর্ট খুব ভালোভাবে চেক করতে থাকে।
কিন্তু ভালোভাবে চেক করার পরও সে কোনো অসঙ্গতি খুঁজে পায় না। তখনই সে আবার তার পাশে নিজের মাকে দেখতে পায়, যিনি বলে, তুমি আবার চেষ্টা করো, নিশ্চয়ই কিছু একটা খুঁজে পাবে। মায়ের উৎসাহে কারণ আবার রিপোর্টগুলো পড়তে শুরু করে। এবার তার চোখে একটি অসঙ্গতি ধরা পড়ে। পুলিশ রিপোর্টে লেখা আছে যে আনন্দি ব্রিজ নাম্বার 2 থেকে লাফ দিয়েছে, কিন্তু তার বডি পাওয়া গেছে 3 নম্বর ব্রিজ থেকে। আবার পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী আনন্দের বডি প্রায় 24 ঘন্টা পানিতে ছিল, কিন্তু তার পেটে মাত্র 150 মিলিলিটার পানি পাওয়া গেছে। কিন্তু 24 ঘন্টা পানিতে থাকলে তো অ্যাটলিস্ট 10 থেকে 12 লিটার পানি থাকার কথা। তার মানে কিছু একটা গন্ডগোল তো নিশ্চয়ই আছে। কারণ এই কথা প্রিয়াঙ্কাকেও জানাই। তো অনেকটা কনফার্ম হয়ে যায় যে আনন্দি সুইসাইড করেনি, তাকে কেউ খুন করে সুইসাইডের নাটক সাজিয়েছে। তো আরও তথ্য বের করতেই আনন্দির হোস্টেল রুমমেট আর অন্য ফ্রেন্ডদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়। আনন্দি কেমন ছিল, কোথায় যেত, এরকম কোশ্চিন। কিন্তু এদের কাছে থেকেও কোনো ক্লু পাওয়া যায় না। কিন্তু এটা জানা যায় যে যেদিন আনন্দি সুইসাইড করেছিল সেদিন তাকে খুশি দেখা গেছে, কারণ সেদিন সকালেই তাদের রেজাল্ট বের হয়েছিল আর আনন্দি অনেক ভালো মার্ক পেয়েছে। তো সব তথ্য মিলিয়েই এটা তো কনফার্ম যে আনন্দি আসলে সুইসাইড করতেই পারে না। তো এই কথাই প্রিয়াঙ্কা তাদের চ্যানেলের নিউজে প্রচার করে আর বলে একটা মার্ডারকে সুইসাইডে রূপ দেওয়া হয়েছে, এর সাথে নিশ্চয়ই পুলিশরাও জড়িত আছে। তো এই নিউজের পর সাধারণ মানুষের মনে আবারও আনন্দির জন্য সমবেদনা জেগে ওঠে। তারা আনন্দিকে জাস্টিস দেওয়ার জন্য আবারও প্রোটেস্ট শুরু করে। আর চারিদিকে পুলিশদের নিয়ে সমালোচনা শুরু হয় যে তারা কিভাবে মার্ডারকে সুইসাইড কেস বানিয়ে দিয়েছে। পুলিশদের তিরস্কার করতে শুরু করে। তো এই পরিস্থিতিতে পড়েই সেই ডিস্ট্রিক্টের আইপিএস অফিসার এই কেসের দায়িত্ব দেয় হায়ার র্যাঙ্কের এক অফিসারকে, যার নাম আজয়। আইপিএস অফিসার আজয়কে অর্ডার দেয় নেক্সট 15 দিনের মধ্যে ফাইনাল রিপোর্ট জমা দিতে আর আসল সত্য বের করতে। 6 মাস পর আবারও আনন্দির কেস খোলা হলো। তো আজই তার ইনভেস্টিগেশন শুরু করে দেয় আর এই কেসের সাথে জড়িত সবার সাথে কথা বলে। তো এই সময় প্রিয়াঙ্কার কারণের ইনভেস্টিগেশনের ব্যাপারেও সে জানতে পারে আর এটাও জানতে পারে যে কারণ পুলিশ অফিসার হতে চায়। তো আজই কারণের সাথে দেখা করে আর অনেক কথার মধ্যেই সে কারণের মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। এবারও কারণ মায়ের বিষয়ে একটু স্ট্রেসে পড়ে যায়। তারপর বলে, আমার মা এই পুলিশ স্টেশনে হেড কনস্টেবল ছিল। তো কারণের কথাবার্তায় আজাই বুঝে যায় যে কারণ তার মাকে অনেক ভালোবাসে আর তার এটাও মনে হয় যে কারণ এখনো তার মায়ের মৃত্যু মেনে নিতে পারেনি আর তার মাইন্ড স্টেবল না, কিছুটা উইক। আর এই কথাটা আজাই ইনডাইরেক্টলি কারণকে বুঝিয়ে দেয়। তারপর চলে যাওয়ার সময় কারণকে তার নাম্বার দিয়ে বলে, শোনো, তোমার যদি কোনো জবের প্রয়োজন হয় অথবা সাইকার্টিস্ট দরকার হয় তাহলে আমাকে ফোন দিবে। আজয় চলে যাওয়ার পর কারণ খুবই কষ্ট পায় আজয়ের এই আচরণে। বাসায় যেয়ে সে মাকে মনে করে কাঁদতে শুরু করে। সে ভাবে কেন মানুষজন তাকে বোঝে না। সমাজের চোখে সুস্থ হতে গেলে তো তার মাকে ভুলে যেতে হবে, এটা কি সম্ভব? তখন আবার সে নিজের মাকে দেখতে পায় আর মায়ের সাথে কথা বলার পর সে আবার নিজের প্রতি কনফিডেন্স ফিরে পায়। তারপরই সে আজয়কে ফোন দিয়ে বলে, স্যার, আপনার তো 15 দিনের মধ্যেই ফাইনাল রিপোর্ট জমা দেওয়ার কথা। আপনি যদি মার্ডারার খুঁজে না পান তাহলে তো রিপোর্টে সুইসাইডই লিখে দিবেন, কিন্তু আমি এই কয়দিনের ভিতর প্রমাণ করে দিব যে এটা মার্ডারই। এরপর দেখা যায় কারণ আবার কেস সলভিংয়ে লেগে পড়েছে। তার কাছে থাকা সকল ক্লু সে কানেক্ট করতে শুরু করে। যেমন আনন্দির পরে থাকা জুয়েলারিগুলো কোথায় গেল, কারণ তার লাশের সাথে জুয়েলারি পাওয়া যায়নি। আবার তার ফোন আর ব্যাগও পাওয়া যায়নি, তাহলে এগুলা কোথায়? আর এইসব প্রশ্নের উত্তর পেতে কারণ জানার চেষ্টা করে যে যেদিন আনন্দিকে খুন করা হয়েছিল সেদিন সে কোথায় কোথায় গিয়েছিল। খোঁজ নিয়ে জানতে পারে আনন্দি সেদিন চার্চে গিয়েছিল। চার্চের ফাদারের সাথে কথা বলে তেমন কিছু জানা যায় না, শুধু একটা তথ্যই পাওয়া যায় যে সেদিন আনন্দি হোলি ম্যারির স্ট্যাচু কিনেছিল। এরপর রাস্তার সিসিটিভি ফুটেজ চেক করে কনফার্ম হওয়া যায় যে সেদিন আনন্দি চার্চে যাওয়ার আগে এক স্ট্যাচু শপে গিয়েছিল আর সেখান থেকে ম্যারির স্ট্যাচু কিনেছে। আর এই কথা আনন্দি তার বান্ধবী প্রীতিকে জানিয়েছিল। এর পরের দৃশ্যে দেখা যায় আজয় প্রীতির সাথে দেখা করতে যায়। প্রীতি তো আনন্দির কথা শুনেই কাঁদতে শুরু করে। তখন প্রীতির বাবা বলে প্রীতি কিছুদিন ধরে খুব অসুস্থ,
আর আনন্দের মৃত্যুতে সে খুব বড় শক পেয়েছে। সে আসলে কথা বলার মতো অবস্থাতেই নেই। তো প্রীতির অবস্থা বুঝতে পেরে আজয় চলে যায়। তারপরই প্রীতির বাবার কাছে কারানের কল আসে, কিন্তু সে কারানের সাথে কোনো কথাই বলতে চায় না, সরাসরি না করে দিয়ে কল কেটে দেয়। এরপর কারান আবার পোস্টমর্টেম রিপোর্ট ভালো করে পড়ে। তারপর সে সেই ব্যক্তির সাথে দেখা করতে যায় যে আনন্দির পোস্টমর্টেম করেছে। সে কারানদের জানায়, পোস্টমর্টেম করার সময় আমি খেয়াল করি আনন্দের ইয়াররিং ভাঙা ছিল, আর তার বডিতে তেমন কোনো আঘাতের চিহ্ন ছিল না, যা দেখে বোঝা যায় তার সাথে কেউ খারাপ কাজ করার চেষ্টা করেনি। আর তার শরীর তেমন ফুলেও ছিল না, যা দেখে মনে হয়েছে বডি পানিতে প্রায় 4-5 ঘন্টা ছিল। এবার কারান দেখা করতে যায় আরেকজনের সাথে, যে আনন্দির বডি উদ্ধার করেছিল। আর তার সাথে কথা বলে কারান কৌশলে জেনে যায় যে পুলিশ আসার আগেই এই লোক আনন্দের জুয়েলারি খুলে নিয়েছিল, আর সেগুলো বেচে দিয়েছে। লোকটা আরো জানায় যে আনন্দের হাত থেকে খুব সহজেই রিং খুলে নেওয়া গেছে, অর্থাৎ হাত ফুলেছিল না। তার মানে বডি খুব কম সময় পানিতে ছিল। এখন চিন্তার বিষয় হচ্ছে, কেউ আনন্দের সাথে খারাপ কিছু করেনি, আবার কেউ তার জুয়েলারি নেওয়ার জন্যও তাকে মারেনি। তাহলে কে কিসের জন্য আনন্দীকে মারল? এরপর কারণ ভাবে যে আনন্দের স্মার্টফোনটা কোথায়। ফোনের খোঁজ করতেই সে তার হ্যাকার ফ্রেন্ডকে বলে আনন্দের ফোন ট্র্যাক করতে। তো ফোন ট্র্যাক করে জানা যায় আনন্দের ফোন অন্য এক শহরে আছে। আর আজব ব্যাপার হচ্ছে, 6 মাস আগে হারিয়ে যাওয়ার পরও ফোনটা মাত্র 2 দিন আগেই সুইচ অফ করা হয়েছে। আর ফোন কোথায় সুইচ অফ হয়েছে সেই লোকেশনও পাওয়া যায়। বন্ধুর কাছ থেকে সব ইনফরমেশন পেয়ে কারান তার 2 পুলিশ অফিসার বন্ধুকে নিয়ে সেই লোকেশনে যায়। তো সেখানে সবজি মার্কেটে কয়েক ঘন্টা খোঁজ চালানোর পর তারা সেই লোককে খুঁজে পায়, যার কাছে আনন্দের ফোনটা আছে। আর সেই লোকের থেকে জানা যায় যে সে কয়েক সপ্তাহ আগেই এক দোকান থেকে এই ফোনটা কিনেছে। তারপর কানাডারা সেই দোকানে যায়। দোকান মালিক বলে অন্য এক লোক এই ফোন তার কাছে বেচেছে। এখন কাজ হলো সেই লোককে খুঁজে বের করা। তো কারানরা দোকান মালিকের সাথে ডিল করে সেই লোককে ধরার প্ল্যান করে। দোকান মালিক সেই লোককে এক ছুতোয় ডেকে পাঠায়। এরপর যখন সেই লোকটা আসে, কারান তাকে আনন্দির ছবি দেখিয়ে কোশ্চিন করে। কিন্তু লোকটা আনন্দির ছবি দেখেই পালাতে শুরু করে, যা থেকে বোঝা যায় এই লোক নিশ্চয়ই আনন্দের মৃত্যুর ব্যাপারে কিছু জানে। কারানরা সবাই সেই লোকের পিছে দৌড় লাগায়, কিন্তু অনেকক্ষণ ধাওয়া করার পরও তারা সেই লোককে ধরতে পারে না। কিন্তু হুট করে সেখানে আজয় চলে আসে। আসলে কারানের অফিসার বন্ধুরাই আজয়কে ডেকে পাঠিয়েছে। তো লোকটা তো আজয়ের হাতে ধরা পড়ে যায়। এরপর জানা যায় তার নাম অ্যান্থনি। তো অ্যান্থনিকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাকে কোনো প্রশ্ন করার আগেই সবাইকে অবাক করে দিয়ে অ্যান্থনি স্বীকার করে নেয় যে সেই খুনি, সেই আনন্দিকে হত্যা করেছে। তো খুব সহজেই কেস সলভ হয়ে যায়, আনন্দির খুনি ধরা পড়ে। কিন্তু কারানের কাছে এই কেস সলভ এখনো হয়নি। তার মনে হয় অ্যান্থনি মার্ডারার না, সে মিথ্যা বলছে, কারণ কেউ কখনোই এত সহজে নিজের দোষ স্বীকার করে না। একদিকে আজাই কেসের ফাইনাল রিপোর্ট তৈরি করতে লেগে পড়ে, আর অন্যদিকে কারান আবারও ইনভেস্টিগেশন শুরু করে আসল খুনিকে ধরতে। আর প্রমাণও মিলে যে তার সন্দেহই ঠিক, খুনি আসলে অন্য কেউ। কারান প্রীতির সাথে ফোনে যোগাযোগ করে। প্রীতি বলে যে সেদিন আনন্দি আমাকে ফোন করেছিল আর একটা মেডিসিনের ব্যাপারে জিজ্ঞেস করেছিল। মেডিসিনটা সাধারণ হলেও এর ওভারডোজ হয়ে গেলে ক্ষতিকর ড্রাগের মতোই ইফেক্ট ফেলবে। এই মেডিসিনের কথা জিজ্ঞেস করা ছাড়া আর কোনো কথা আনন্দি সেদিন বলেনি। এরপর কারান যায় আনন্দির বয়ফ্রেন্ড বিজয়ের বাসায়, কিন্তু বিজয় ঠিক মতো কোনো প্রশ্নের উত্তরই দিতে পারছিল না, কারণ সেই সময় বিজয়ের মাও মারা গিয়েছিল। কিন্তু বিজয়ের রুমের এক মেরির স্ট্যাচুর ওপর চোখ পড়ে, যেরকম স্ট্যাচু আনন্দি কিনেছিল। আর তার বাসায় সেই মেডিসিনটাও পাওয়া যায়, যেটার ব্যাপারে আনন্দি প্রীতিকে জিজ্ঞাসা করেছিল। এরপর তো কারানের সন্দেহ হয় বিজয় অবশ্যই আনন্দির হত্যাকাণ্ডের সাথে জড়িত। তো আর দেরি না করেই বিজয়কে কাস্টডিতে নেওয়া হয়। আর উত্তম মধ্যম দেওয়ার পর সে সব সত্য বলতে রাজি হয়, কারণ বিজয়ের কাঠ থেকে আনন্দের ইয়াররিংও পাওয়া গেছিল। তো বিজয়ের বিরুদ্ধে এতগুলো প্রমাণ থাকার পর সত্য না বলে তার আর উপায় থাকে না। বিজয় সত্যিটা বলতে শুরু করে যে সেদিন কি হয়েছিল। তো সেদিন বিজয়ের মায়ের জন্মদিন ছিল।
ওনাকে গিফট দেওয়ার জন্যই আনন্দি মেরির স্ট্যাচু কিনে বিজয়ের বাসায় গেছিল। বাসায় পৌঁছেই স্ট্যাচুটা এক জায়গায় রেখে দেয়। তারপর তার সেই ক্ষতিকর মেডিসিনের ওপর চোখ পড়ে, যেটা বিজয়ের মায়ের ওষুধপত্রের সাথেই ছিল। আনন্দি সহজেই বুঝে যায় যে বিজয় ইচ্ছা করেই তার মাকে এই ওষুধ খাওয়াচ্ছে। যখন আনন্দি বিজয়কে এই ওষুধের ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন বিজয় বলে, আমি তো এসব তোমার জন্যই করছি। মায়ের সব প্রপার্টি দ্রুত নিজের নামে করতে চাই, তারপর তোমাকে বিয়ে করব। এসব শোনার পর তো আনন্দির মাথা ঘুরে যায়, আর বিজয়ের ওপর প্রচণ্ড রাগ হয়, আর ঠিক করে সে পুলিশে রিপোর্ট করবে। তারপর বিজয়কে বলে, তুমি এভাবে কিভাবে ভাবতে পারো, তার উপর নিজের মাকে নিয়ে, যে তোমাকে জন্ম দিয়েছে। তাহলে আমি যদি তোমাকে বিয়ে করি, তুমি আমার সাথে এমন করবে না, তার কি গ্যারান্টি আছে? আমি এখনই পুলিশকে ফোন করব। এরপর পুলিশকে কল করতে গেলেই বিজয় তার মুখ চেপে ধরে। কিছুক্ষণ মুখ চেপে রাখার পরই আনন্দি মারা যায়, কারণ সে অ্যাজমার রোগী ছিল। এরপর তো বিজয় ভয় পেয়ে আনন্দির বডি স্টোর রুমে রেখে দেয়, আর এই ঘটনা সে তার আঙ্কেলকে জানায়, যে একজন পুলিশ অফিসার। এরপর বিজয়ের আঙ্কেল আনন্দির বডি চেক করে আর দেখে আনন্দি আসলে বেঁচে আছে, শুধু জ্ঞান হারিয়েছে। কিন্তু আনন্দিকে যদি এখন ছেড়ে দেওয়া হয়, তাহলে তো বিজয় ফেঁসে যাবে। এই জন্য বিজয়ের আঙ্কেল প্ল্যান করে অন্য কারো সাহায্য নিয়ে আনন্দিকে সমুদ্রে ফেলে দেওয়া হবে। আর যদি কখনো পুলিশ এই ব্যাপারে জানতেও পারে, তাহলে সেই লোকই দোষ নিজের ঘাড়ে নিবে। আর এই লোকই হচ্ছে অ্যান্থনি, যে আনন্দির বডি সমুদ্রে ফেলতে সাহায্য করেছে। আর দোষ নিজের ঘাড়ে নেওয়ার জন্য তাকে টাকাও দেওয়া হয়েছিল। এই জন্যই অ্যান্থনি সব দোষ নিজের ঘাড়ে নিয়েছে। এরপর তাদের প্ল্যান ছিল যে বিজয়ের আঙ্কেল রিপোর্ট বানাবে যে আনন্দি সুইসাইড করেছে, আর কেস ক্লোজ করে দিবে। তো এসবের বদলে সে বিজয়ের প্রপার্টির 50% পাবে। বিজয়ও সবকিছুতে রাজি ছিল। এভাবেই আনন্দিকে প্ল্যান করে হত্যা করা হয়। এরপর দেখা যায় সব সত্য ফাঁস হয়ে গেলে বিজয় আর তার আঙ্কেলকে অ্যারেস্ট করা হয়। আর এদিকে কারানের কেস সলভিং স্কিল দেখে অজয় ইমপ্রেস হয়ে যায়, আর কারানকে বলে যে এখন তুমি পুলিশে জয়েন করার জন্য একদম রেডি। কিন্তু কারান বলে, না, আমি রেডি না, কারণ পুলিশে জয়েন করতে হলে আমাকে মেন্টালি স্টেবল হতে হবে, যার জন্য আমার মাকে ভুলতে হবে। কিন্তু আমি আমার মাকে কোনো দিনও ভুলতে পারবো না। অজয় আরও এক দফা ইমপ্রেসড হয়ে যায়। আর এভাবে সত্য উন্মোচনের মাধ্যমে এখানেই সিনেমা শেষ হয়।